পরিবর্তন যাত্রা চলছে, পাহাড় থেকে সাগর বার্তা পরিবর্তন যাত্রা চলছে। সেই পরিবর্তন যাত্রাগুলো আজকে একটা পরিবর্তন যাত্রা আছে ডায়মন্ড হারবারে, একটা আছে উলবেড়িয়াতে, একটা আছে বিষ্ণুপুরে, একটা আছে শিলিগুড়িতে, আর একটা আছে বসিরহাটে। এই যে পরিবর্তন যাত্রাগুলো চলছে, 294টা বিধানসভা ছুঁয়ে যাবে এই পরিবর্তন যাত্রা। অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি মানুষের। এবং বিশেষ করে যে জিনিসগুলো বলার সেটা হচ্ছে যে যেহেতু অনেক গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে এই পরিবর্তন যাত্রায়, আমাদের প্রায় 50-60 জন থাকছে। অনেক জায়গাতেই হয়তো থাকার ব্যবস্থা হচ্ছে না সেখানে লজ বা না থাকার জন্য, কিন্তু সেখানকার গ্রামের মানুষ, সেখানকার প্রতিবেশীরা তাদের নিজেদের ঘর ছেড়ে দিচ্ছে আমাদের কর্মীদের থাকার জন্য। এটা একটা উল্লেখযোগ্য বিষয়। কিন্তু এই সাড়া যতটা আমরা পাচ্ছি, যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলও বিভিন্নভাবে বাধা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। কোথাও ফ্লেক্সে কালি লাগিয়ে দিচ্ছে, কোথাও ফ্লেক্স ছেড়ে দিচ্ছে। আর গতকাল তো মাননীয় দিলীপদার যে কনভয়, মাননীয় দিলীপদার কনভয়ের উপর হামলা চলেছে মিনাখাতে। আপনারা জানেন যে সেখানে বোমা পড়েছে, সেখানে বিভিন্ন রকমভাবে আক্রমণ করা হয়েছে। যদিও প্রত্যেকটি যাত্রা লোকাল অথরিটিকে আমরা আগে থেকেই জানিয়েছি, আগে থেকে জানিয়ে তার রুট জানিয়েছি, তারপরেও যখন মাননীয় দিলীপদার উপর আক্রমণ হয়, এটা পরিষ্কার যে রাজ্যে আইনের শাসন নেই বা ডেলিভারিটলি এটা করা হচ্ছে, ডোন্ট কেয়ার, এই মানসিকতা নিয়ে এখানে চলছে। আমরা এর প্রতিবাদে আমরা দুটো চিঠি অলরেডি করেছি, আপনাদেরকে আমরা শেয়ারও করেছি। একটা হোম মিনিস্টারকে করেছি কালকে, আর একটা ইলেকশন কমিশনারকে করেছি। গতকালের যে ঘটনা, গতকালের সেই ঘটনার বর্ণনা দিয়ে আমরা ইমিডিয়েট কালকে যারা সেখানে দায়িত্ব ছিলেন, সেই জেলার যিনি পুলিশ অফিসার ছিলেন, সেই জেলার যিনি এসপি ছিলেন, তার ট্রান্সফার দাবি করেছি। এবং এই ঘটনা যাতে ফার্দার না ঘটে সেই জন্য আমরা হোম মিনিস্ট্রিকে জানিয়েছি এবং ইলেকশন কমিশনারকে জানিয়েছি। দ্বিতীয়, আজকের ঘটনা ডায়মন্ড হারবারে যখন আমাদের এই যাত্রা যাচ্ছিল, প্রশাসন হঠাৎ করে আটকে দেয়। মিনিস্টার অফ হোমের যিনি স্টেট মিনিস্টার নিত্যানন্দ রায়, তিনি ছিলেন সেই যাত্রাতে। তার সেই যাত্রা আটকে দেওয়া হয়, বলা হয় যে মসজিদে এখন নামাজ পড়া হচ্ছে, এখন এই যাত্রা চলবে না। প্রায় আধ ঘন্টা সেই যাত্রাকে আটকে রাখা হয়, তারপরে সেই যাত্রা দিতে যাওয়া হয়। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, ধর্ম নিশ্চয়ই সবাই পালন করবে, মন্দির মসজিদ ধর্মের স্থান, সেখানে নিশ্চয়ই তারা ধর্ম পালন করবে, কিন্তু এইভাবে নামাজ পড়া হচ্ছে বলে রাস্তা দিয়ে পরিবর্তন যাত্রা যাবে না, এটা বাংলার সংস্কৃতি নয়। এবং এটা মনে হয় কোনো বাঙালি সমর্থন করে না, এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও এটা সমর্থন করে না। কিন্তু এইভাবেই একটা চেষ্টা চলছে, এর একটা ধর্মীয় রং দেওয়ার। কিন্তু তা সত্ত্বেও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই পরিবর্তন যাত্রা চলছে এবং এখনো অবধি আমরা মানুষের সাড়া পাচ্ছি, এটা বিশেষ করে বলার। ছোট ছোট ঘটনা যেগুলো ঘটছে, আজকে আপনারা দেখেছেন যে ব্যারাকপুরে আমাদের এরকম গেট লাগানো ছিল, সেই গেটে আমাদের যারা নেতা আছে তাদের যে ছবি, তাতে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আসছে যারা এইসব জায়গায় গেছে, যারা 100 দিনের কাজ করে, তাদের 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হবে বলা হয়েছে। এবং এরকম যারা গেছিল তাদেরকে অত্যাচার করা হয়েছে। এবং গতকালের যে ঘটনা, মিনাখাতে যে ঘটনা, সেখানে দুটি গাড়ির ড্রাইভার তারা সিরিয়াস ইনজুর হয়েছে এবং আরও বেশ কিছু যারা আক্রান্ত হয়েছে তাদের ট্রিটমেন্ট চলছে। এই অবস্থার মধ্যে দিয়ে যখন এই পরিবর্তন যাত্রা যাচ্ছে, এটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। বিজেপির পক্ষে মানুষ আসছে এটা দেখে তারা ভয় পেয়েছে। বিভিন্ন জায়গায় এইভাবে বাধা সৃষ্টির চেষ্টা চলছে, কোথাও প্রশাসনকে সামনে রেখে, কোথাও দলীয়গতভাবে। এবং তা সত্ত্বেও সাধারণ মানুষের সমর্থন নিয়ে আমাদের এই যে যাত্রা চলছে, এই যাত্রা নির্দিষ্ট পথে চলছে। কোনো যাত্রা কোথাও বন্ধ করতে পারেনি প্রশাসন বা তৃণমূলী গুন্ডারা। নির্দিষ্ট রুট দিয়েই আমাদের যাত্রা চলবে এবং নির্দিষ্ট রুটেই আমাদের যাত্রা শেষ হবে। এর আগেও আপনারা দেখেছেন যে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গাতে, বেলডাঙ্গাতে এবং আরো কিছু জায়গাতে এই যাত্রা আটকানোর চেষ্টা হয়েছে, কিন্তু আমাদের এই যে যাত্রা, সেই যাত্রা আটকাতে পারেনি। তো যাত্রা সংক্রান্ত এই বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম। যদি যাত্রা সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আজকে তো রাজীব বন্দ্যোপাধ্যায়কেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ, কি বলবেন? না, এটাই তো চলছে। দেখুন, এটাই তো আমরা বলছি যে এই সংস্কৃতি পাল্টাতে হবে। এটা বাঙালির সংস্কৃতি নয়, এটা বাংলার সংস্কৃতি নয়। বাঙালিরা এই সংস্কৃতিতে বিশ্বাস করে না।
যে কোনো একজন ব্যক্তি তার স্বাধীনতা আছে, যে কোনো দল করতে পারে। রাজীব বন্দ্যোপাধ্যায় ওই দলে ছিলেন, তিনি তার মনে হয়েছে যে আজকে ভারতীয় জনতা পার্টির তিনি দল পরিবর্তন করেছেন, তাই বলে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো, এটা হচ্ছে দেউলিয়া রাজনীতির প্রকাশ। একটি শাসক দল, তাদের কাছে কোনো ইস্যু নেই, 10 বছর ধরে তারা সরকার চালালো, তাদের উন্নয়নের কোনো কথা নেই, মানুষের কাছে বলার কিছু নেই, কেবলমাত্র ব্যক্তি আক্রমণ। রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি এই দলে এসছেন, তার ইচ্ছা হয়েছে তিনি এসছেন, কিন্তু তাকে কালো পতাকা দেখানো, তাকে বিক্ষোভ দেখানো, আর শুধু রাজীব বন্দ্যোপাধ্যায় বলে নয়, সব জায়গাতেই হচ্ছে। দিলীপ দার উপর হামলা হয়েছে, দিলীপ দা যেখানে যাচ্ছে অনেক জায়গায় হচ্ছে। তো এটা দেউলিয়া রাজনীতির প্রকাশ বলে আমরা মনে করি। টিএমসি একটা তাদের নিজেদের একটা প্রোটোকল শুরু করেছে যে ড্রপ বক্স সিস্টেম, মানে যারা এখানে মনোনয়ন দিতে চায় তাদের জন্য ওই ড্রপ বক্স সিস্টেম থাকবে, তাদের ট্রান্সপারেন্সি থাকবে বলে তাদের দাবি। তো সেই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা তো তৃণমূল দলের একান্তই আভ্যন্তরীণ বিষয়, আমাদের কিছু বলার নেই, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এই ড্রপ বক্স সিস্টেম কিন্তু আজ থেকে না, আমরা অনেক আগে থেকেই শুরু করেছি। তার কারণ আমরা মনে করি বিজেপি জনগণের দল, এবং আমরা সমাজের সমস্ত স্তরের মানুষকে আহ্বান জানাই যে আপনারা আসুন, রাজনীতিতে আসুন, এবং সমস্ত স্তরের মানুষকে এই জন্য আহ্বান জানায় যে সমস্ত স্তরের মানুষের মেধা, সমস্ত স্তরের মানুষের অংশগ্রহণের মধ্যেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। এই সিস্টেম আমাদের অনেক পুরনো। আজকে এটা দেখে যদি তৃণমূল কংগ্রেস উৎসাহিত হয়, আমাদের কিছু বলার নেই, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেসে নিজেরাই বলে যে আমাদের দলে সবাই ল্যাম্পপোস্ট একটাই পোস্ট, যেখানে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলে দিতে পারেন নন্দীগ্রামে আমি দাঁড়াবো। তো যে দলে এ তো ডাবল স্ট্যান্ডার্ড, যে দলে মুখ্যমন্ত্রী নিজে বলে দেন নন্দীগ্রামে আমি দাঁড়াবো, যে দলে বলে 294টা সিটে আমিই প্রার্থী, তারা যদি আবার ড্রপ অফ সিস্টেম করে, তো এটা তো ডাবল স্ট্যান্ডার্ড। এটা জনগণ বুঝতে পারছে। আজকে তারা বিজেপির কপি পেস্ট করার চেষ্টা করছে, কিন্তু বিজেপি আর তৃণমূল কংগ্রেস এক নয়, এটা তার প্রকাশ। দাদা, আপনি বলছিলেন নন্দীগ্রাম, তো কালকে নন্দীগ্রামে দেখলাম অন্তত 11 জন বিজেপির বড় বড় নেতা টুইট করেছেন, একই ধরনের টুইট করেছেন। এটা কি একটা মানে বিশেষভাবে একটা অ্যাটাক করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাইকোলজিক্যালি ব্যাকফুটে রাখার জন্য? দেখুন, টুইটটা তো সম্পূর্ণ একটা ব্যক্তিগত মিডিয়া, ব্যক্তিগতভাবে তারা টুইট করে, এবং যার যেটা মনে হচ্ছে তারা টুইট করছে। একই টুইট না, একই টুইট হতে পারে। এবার আপনার বক্তব্যের সাথে আমার বক্তব্যের মিল থাকতে পারে। আপনি যেটা টুইট করেছেন, আমার যদি মনে হয় না সেটা টুইট করা উচিত, আমি করতে পারি। তবে এটা তো ঠিক যে আজকে মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, যে ভাবে ভঙ্গিমায় কথা বলছেন, সেটা বাঙালি সংস্কৃতি নয়। এবং এই যে খেলা হবে নামে যে ডিজে বাজছে, এবং আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনার একজন নেতা আমি দেখছিলাম যে বাহিনী তো বুথে থাকবে, আমাদের ছেলেরা তো মাঠে খেলবে, এই যে কথা, তার মানে কি বলতে চাচ্ছে? তার মানে কি এটাই বলতে চাচ্ছে যে ভোটারদেরকে ভোট দিতে যাবো না, ওই 20 টাকার পাউচ ডিজে বাজবে আর টিএমসি ছেলেরা মাঠে খেলা করবে, ওদিকে বুথ পাহারা দেবে সেন্ট্রাল বাহিনী, এই কথা কি বলতে যাচ্ছে? যদি এ কথা তারা বলতে চায়, আমরাও একটা পরিষ্কার কথা বলতে চাই, আমাদের ভরসা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ যে খেলা ভাঙার খেলার গান গিয়েছেন, আমরা বাঙালিকে ওই রবীন্দ্রসঙ্গীত মনে করিয়ে দিতে চাই। এবার কিন্তু খেলা ভাঙার খেলা আমাদেরকে খেলতে হবে, কারণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে, যাতে করে আগামী 5 বছর ওই খেলা হওয়ার গান আমাদের শুনতে না হয়। দাদা, আপনি রবীন্দ্রনাথের কথা বলেন, আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। আজকে দুপক্ষই আমরা দেখছি একটু মানে বাংলা সংস্কৃতিকে নিয়ে একটু বেশি বেশি করে কথা বলছে। এটা কি মানে রাজনীতি, এটা কোনো ইলেকশন নিয়ে? কারণ আজকে একটা টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখবেন সকালবেলা আপনিও রবীন্দ্রনাথের কথা বলছেন, এটা কি কোনো কোথাও কোনো ইলেকশনের জন্য? না, আমরা তো শুধু রবীন্দ্রনাথ, আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, সবার কথা বলি, নেতাজির কথা বলি। আমরা যে সোনার বাংলার কথা বলছি, আমরা তো নতুন কিছু বলছি না। এই সমস্ত মহাপুরুষরা যে বাংলা রেখে গেছেন, আমরা সেই বাংলাকে আবার ফিরিয়ে দিতে চাই। আর এই বাংলা থেকে সরে গিয়ে যারা টুম্পা গাইছেন আর যারা খেলা হবে গাইছেন, আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে রবীন্দ্রনাথের বাংলা, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, বিবেকানন্দের বাংলা, শরৎচন্দ্রের বাংলা করতে চাই। এটা আজকে আমরা 21শে ফেব্রুয়ারি বলছি এমন নয়, আমরা তো প্রথম থেকে এই কথাই বলছি। আর আজকে প্রাপ্ত বসু বলেছেন যে আপনারা এটা কারগিল বানিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গকে। প্রথমে মানে এখন এত আগে কখনো হয়নি, আনপ্রেসিডেন্টেড যে এত তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনী চলে এলো। দেখুন, তৃণমূলের 10 বছরের শাসনে যদি এখানে জামাতি জিহাদিরা ভরে যায়,
এখানে যদি আল কায়দার জঙ্গিরা ঘাঁটি গেড়ে থাকে, এখানকার প্রশাসন যদি তাদেরকে দেখতে না পায়, এনআইএ এসে যদি মুর্শিদাবাদ থেকে আল কায়দার জঙ্গিদেরকে অ্যারেস্ট করে, যদি একজন রাজ্যের মন্ত্রীর নিরাপত্তা না থাকে এবং রাজ্যের মন্ত্রীকে এমন বিস্ফোরণ দিয়ে আঘাত করা হয়েছে যেটা বলছে অন্য জায়গা থেকে রিপোর্ট হয়েছে, আর যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন যে ওটা রেল দেখেনি, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে জিআরপি তাদের দায়িত্ব হচ্ছে রেলের প্ল্যাটফর্ম। তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম দায়িত্ব জ্ঞানহীন পরিস্থিতি তৈরি করতে পারে এবং যাদের প্রশ্রয়ে জামাতি জিহাদিরা এটাকে কাশ্মীরের মতো মনে করতে পারে, তো সেখানে যদি কার্গিল যুদ্ধ করতে হয় তাহলে করতে হবে। তার কারণ আমাদের সরকার সবসময় দেশের অখণ্ডতার পক্ষে, দেশের নিরাপত্তার পক্ষে। তার জন্য যা করার তা আমাদের কেন্দ্রীয় সরকারের যা দায়িত্ব কর্তব্য আছে তারা করবে। এতে যদি যারা জামাতি জিহাদিদের প্রশ্রয় দেন তাদের যদি ভয় লাগে, আমাদের কিছু করার নেই। শেষ প্রশ্ন দাদা, এই মুহূর্তে খবর আসছে যে অভিষেক ব্যানার্জি ওখানে সিবিআই টিম পৌঁছেছে এবং ওনাকে সামন করার জন্য, এটা কি কোনো রামিফিকেশনস হবে পলিটিক্যাল? দেখুন, এই বিষয়ে আমি এখনই কিছু বলতে পারবো না, তার কারণ হচ্ছে আমার কাছে কোনো খবর নেই। আর 2 নম্বর কথা, এটা তো আমাদের দলের কোনো ব্যাপার নেই, এটা সিবিআই একটা সেন্ট্রাল এজেন্সি, তাদের কি আছে না আছে তারা। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই এতগুলো পরিবর্তন যাত্রা হচ্ছে বিভিন্ন জায়গায় ভোট প্রচারের জন্য, তার মধ্যে একটা খবর উঠে এসেছে পামেলা গোস্বামীর কাছে কোকেন পাওয়া গেছে এবং তিনি বারবার বলছেন যে রাকেশ সিং এই কাজটা করেছেন। তো এটার কি কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন? দেখুন, বিষয়টা সম্পূর্ণভাবে বিচারাধীন, আদালতের বিচার্য বিষয়। আমাদের বক্তব্য একটাই, আইন যাতে সকলের ক্ষেত্রে সমান হয়। আমরা পশ্চিমবঙ্গে যে অবস্থা দেখছি, দার্জিলিং যখন উত্তপ্ত ছিল আন্দোলনের সময়, পুলিশের গুলিতে 11 জন যুবক নিহত হয়েছিল, তখন বিমল গুরুংকে পুলিশ খুঁজছিল এবং বিমল গুরুংয়ের নামে তখন যতগুলো কেস ছিল, বিমল গুরুং যে মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তার কেস উঠিয়ে নেওয়া হলো। তাহলে সেদিন পুলিশ বিমল গুরুংকে যে কেসগুলো দিয়েছিল সেটা ভুল করেছিল, অথবা বিমল গুরুং যেহেতু তৃণমূলে যুক্ত হয়েছে তিনি নির্দোষ হয়ে গেলেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমাদের সংবিধান, আমাদের আইন সকলের জন্য সমান এবং সেটা যাতে কোনোভাবেই রাজনৈতিক ক্ষেত্রে বিচার্য না হয়, কে কোন রাজনীতি করে সেই মতো তার উপর কেস হবে কি কেস উঠে যাবে। বলছি, আব্বাস সিদ্দিকী বলছেন যে মমতা আর মোদের মধ্যে, অমিত শাহের মধ্যে কোনো তফাৎ দেখছেন না। আজকে একটা সভায় বললেন যে এই দুটো দলই বিপজ্জনক রাজ্যের জন্য। দেখুন, আব্বাস সিদ্দিকী বলতেই পারে, আর 2 নম্বর কথা, তিনি একটি নতুন জোটের মধ্যে আছেন। কিন্তু আপনারা যদি আব্বাস সিদ্দিকীর বক্তব্য শুনেন, আমি শুনেছি ইউটিউব চ্যানেলে, সে কিন্তু একটাই কথা বলেছে, তার একটাই লক্ষ্য, অধিক সংখ্যক মুসলিম এমএলএকে বিধানসভায় পাঠানো। এটা খুব পরিষ্কার ক্যাটেগরিক্যালি বলেছে, একটাই লক্ষ্য। এবং আমরা মনে করি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এইরকম বক্তব্য রাখার কোনো মানে হয় না। যারা এতদিন ধরে ধর্মনিরপেক্ষতার পাঠ শিখিয়েছে, যে বামপন্থীরা, যে কংগ্রেসীরা, তারা আজকে আব্বাস সিদ্দিকীর সাথে জোট বাঁধছে। যারা গেরুয়া বসন করে কেউ গেলেই তাকে গেরুয়া সন্ত্রাস বলতো, তারা আজকে আব্বাস সিদ্দিকীর সাথে জোট বেঁধে তাতে বলছে ধর্মনিরপেক্ষ জোট। পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে দেখছে, পশ্চিমবঙ্গের মানুষ তার উত্তর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবে, এই বিশ্বাস আমাদের আছে। কার্যক্রম আছে চুচুড়োতে, যে ডানলপ গ্রাউন্ড আছে সেখানে একটি জনসভা আছে বিকেলবেলা, তো সেখানে উনি থাকবেন। ডিটেল শিডিউল আমাদের কাছে একটা এসছে, দরকার পড়লে আপনাদের সাথে আমরা শেয়ার করে দেব। তো গতকাল আমাদের যেটা দলীয় কার্যক্রম আছে, আমি শুধু সেটা বলছি আপনাদেরকে। 3:40-এ চুচুড়ো যে ডানলপ গ্রাউন্ড আছে সেখানে আমাদের যে সভা, দলীয় সভা, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছাবেন এবং 3:45-এ পৌঁছাবেন আর 4:30 অবধি সেই পাবলিক মিটিংয়ে উনি থাকবেন। তারপরে যে আছে এয়ারপোর্টে যাবেন, কিছু সরকারি কিছু প্রোগ্রাম আছে। তা আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা চুচুড়োতে যে ডানলপ গ্রাউন্ড আছে সেইখানে একটা পাবলিক মিটিং আছে, সেখানে 3:45 থেকে 4:30 অবধি তিনি সেখানে থাকবেন। এই শিডিউল আমাদের দলের পক্ষ থেকে আছে। করেছি হোম মিনিস্ট্রিকে একটা চিঠি করেছি, যার কপি আপনাদেরকে দিয়েছি। আরেকটা ইলেকশন কমিশনারকে একটা চিঠি করেছি, তারও কপি আপনাদেরকে দিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সেই যে চিঠি, সেই চিঠির মধ্যে আমরা সিইও ওয়েস্ট বেঙ্গল, মানে স্টেট ইলেকশন কমিশনার ওয়েস্ট বেঙ্গলকে করেছি তার কপি, হোম সেক্রেটারি স্টেট ওয়েস্ট বেঙ্গলকে করেছি, ডিজিপি ওয়েস্ট বেঙ্গল কলকাতাকে করেছি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নিউ দিল্লিকে করেছি, আর ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশন কলকাতাকে করেছি। এই যে চিঠিটা, ইলেকশন কমিশনারের যে চিঠিটা, সেই চিঠিটা আমরা এই 5 জনকে কপিও করেছি এবং আমরা নিশ্চিত
এর ফলো আপও করবো, যাতে করে আমাদের যে পরিবর্তন যাত্রা চলছে বা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, আমাদের এই চিঠির পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশনার যেমন বিষয়টা দেখবেন, সাথে সাথে তার রিলেটেড যারা আছে তারা নিশ্চয়ই অত্যন্ত সিরিয়াসলি ব্যাপারটা দেখবেন। তার কারণ হচ্ছে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, আর মানুষের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি রাজনৈতিক দল হিসেবে আমরা যাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের কর্মীদের নিরাপত্তা না থাকে, আমাদের স্টেট প্রেসিডেন্টের উপর যদি অ্যাটাক হয় সমস্ত রকম পূর্ব সূচনা দেওয়া সত্ত্বেও, তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় আছে। তো এই জন্য এর রিলেটেড যারা আছে তাদের সরকারকে আমরা এই চিঠি দিয়েছি, তাদের কাছে আবেদনও জানাচ্ছি যাতে এই পরিবেশের পরিবর্তন হয়, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যাতে ঠিক জায়গায় থাকে, যাতে করে নির্ভয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই আবেদনও আমরা রাখছি আমাদের দলের।